আমন্ত্রণ চ্যানেল 24 এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন জিসকা ফার্মা নিবেদিত পিউলি মেডিকেল 24 অনুষ্ঠানে। দর্শক, আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জুখরিফ। ফুসফুসের প্রদাহ সারা দেশ সহ বিশ্বব্যাপী একটি বড় জনস্বাস্থ্য কিংবা জনগুরুত্বপূর্ণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। পরিসংখ্যান বলছে সারা বিশ্বে লক্ষ লক্ষ ব্যক্তি এই রোগটিতে আক্রান্ত এবং বাংলাদেশে শিশু, বয়োজ্যেষ্ঠ কিংবা দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ব্যক্তিরাই এই রোগটিতে আক্রান্তের ঝুঁকিতে খানিকটা এগিয়ে রয়েছে। তবে আপনি কি করে বুঝবেন আপনার ফুসফুসটি সুরক্ষিত রয়েছে কিনা, কখন সতর্ক হবেন? দর্শক, আমাদের নিয়মিত আয়োজনের আজকের পর্বে আমরা কথা বলবো এই গুরুত্বপূর্ণ প্রত্যেকটি বিষয় নিয়ে এবং আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত রয়েছেন ডাক্তার গোলাম সারোয়ার, বক্ষব্যাধি বিশেষজ্ঞ, পরিচালক, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট হাসপাতাল, মহাখালী। স্যার, স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ আপনাকে এবং স্বাগতম যারা এই অনুষ্ঠান দেখছেন। স্যার, খুব প্রাসঙ্গিক একটি বিষয় নিয়ে আমরা আলোচনা শুরু করছি। সাম্প্রতিক সময়ে আসলে ফুসফুসে কি কি ধরনের জটিলতা কিংবা প্রদাহ নিয়ে রোগীরা আপনাদের শরণাপন্ন হচ্ছে? আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে আমাদের নিউমোনিয়ার প্রকোপটা অনেকাংশে বেড়ে গেছে। সেই ক্ষেত্রে ভাইরাল, ব্যাকটেরিয়াল, দুই ধরনের। ভাইরালের মধ্যে মিজেলস ভাইরাসও একটা নিউমোনিয়াতে একটা বড় কন্ট্রিবিউটরি ফ্যাক্টর হিসাবে থাকছে। এছাড়া অ্যাজমা, সিওপিডি তো আছেই। একটু জানতে চাই যে হঠাৎ করে এবছর হামের প্রাদুর্ভাব এত বেশি বেড়ে গেল এবং আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা, শিশু মৃত্যুর সংখ্যা প্রায় 460 ছাড়িয়ে গেছে। একটু জানবো যে হঠাৎ এত বেশি বেড়ে যাওয়ার পেছনে কারণটা কি? মিজেলস বা হাম এটা আগেও ছিল, বাট হতো এবং আমরা মনে করতাম যাদের হয় তাদের আর কখনো হবে না এবং লাইফ লং ইমিউনিটি ছিল। হঠাৎ করে এই বছর এটার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। আমাদের মতে কয়েকটা কারণ হতে পারে। এর মধ্যে উল্লেখযোগ্য যেটা একটা হতে পারে যে মাঝখানে যে পলিটিক্যাল ইনস্টেবিলিটি ছিল, তারপরে কোভিড পরবর্তী যে সময়টা ছিল, কোভিড ছিল, ওই সময়ে ল্যাক অফ ভ্যাকসিনেশন, আমার মনে হয় যে প্রপারলি ভ্যাকসিনেশনটা হয় নাই, যার ফলে আমাদের যে ভাইরাল ডিজিজগুলি এগুলি সাধারণত যাদের ইমিউনো কম্প্রোমাইজ অথবা ল্যাকিং ইমিউনিটি থাকে তাদেরই হয়। আমার মনে হয় যে এই কারণগুলির কম্বিনেশনে হাম বেড়ে গেছে, হঠাৎ করে প্রাদুর্ভাবটা বেড়ে গেছে। পাশাপাশি একটু জানতে চাই যে এত এত শিশু মৃত্যু হচ্ছে, মানে মৃত্যু পর্যন্ত যেন না যেতে হয়, কারণ প্রত্যেকটা শিশুর মূল্য তার পরিবারের কাছে সবচাইতে বেশি। আমরা কখনো চাই না কোনো শিশু মৃত্যুবরণ করুক শুধুমাত্র হামের মতো একটি নিরীহ জটিলতায় আক্রান্ত হয়ে, যেটি এখন এত বেশি মানে মৃত্যুর কারণ হয়ে দাঁড়াচ্ছে। একটু জানতে চাই যে আসলে প্রাথমিক অবস্থায় কিভাবে অভিভাবকরা সচেতন হতে পারে, ঘরে বসে কিংবা কখনো হাসপাতালে যাওয়া জরুরি? মৃত্যুর যে কারণগুলি, মৃত্যু সাধারণত একটা ডিজিজ হবে যেমন মিজেলস, সেলফ লিমিটিং ভাইরাল ডিজিজ, এটা আপনা আপনি ভালো হয়ে যাওয়ার কথা। পাশাপাশি আমরা যারা অভিভাবক আছে তাদেরকে লক্ষণগুলি কখন বুঝবো যে তার মিজেলস বা হাম হয়েছে। একটা যদি তার জ্বর থাকে, সেকেন্ড হলো জ্বরের সাথে যদি র্যাশ থাকে এবং র্যাশের সাথে কিছু জিনিস থাকবে, তার কাশি থাকবে, নাক দিয়ে পানি পড়বে, হাঁচি হবে, চোখ লাল হয়ে যাবে, অথবা মুখের ভিতরে সাদা স্পট বলে কপ্লিক স্পট, এগুলি যদি থাকে আমরা ধরে নিব যে তার মিজেলস হয়েছে। এখন মিজেলস হলো, কিন্তু কিছু ফ্যাক্টর এখানে রেসপন্সিবল ছিল, যে আমি আগেও বলেছিলাম যে ফ্যাক্টরগুলি হলো যে তার ইমিউনো কম্পিটেন্ট অর কম্প্রোমাইজ। যদি আমরা ভ্যাকসিনেশন করি কেন, তার ইমিউনো সিস্টেমটাকে তাকে বুস্ট আপ করার জন্য। তো সুতরাং যেহেতু একটা ভ্যাকসিনেশনের অভাব দেখা দিয়েছিল, তার ল্যাকিং ইমিউনিটি থাকে, তাইলে সহজে ডিজিজ থেকে কমপ্লিকেশনে চলে যায়। এবং কমপ্লিকেশনগুলির মধ্যে যে প্রধানত যে আমাদের একটা থাকে যে নিউমোনিয়া, একটা দেখা যাচ্ছে যে এখন ওয়ান অফ দ্য মোস্ট কমন কজেস অফ মর্টালিটি ইন মিজেলস। তো সুতরাং আমার নিউমোনিয়া হচ্ছে কিনা সেই জিনিসটা আমি যদি প্রথম থেকে সজাগ থাকি এবং আর্লি চিকিৎসায় যেতে পারি, যে শিশুর হাম হবে, হামের সাথে সাথে যদি তার জ্বরটা থেকে যাচ্ছে, কাশি হচ্ছে, শ্বাসকষ্ট বেড়ে যাচ্ছে, বুক ডেবে যাচ্ছে, অথবা আমরা যদি পালস অক্সিমিটার দিয়ে দেখি তার অক্সিজেন স্যাচুরেশন কমে যাচ্ছে,
তার জিহ্বা তারপরে ঠোঁট নীল হয়ে যাচ্ছে, তখন আমরা ধরে নিব নিউমোনিয়া বা রেসপিরেটরি ডিস্ট্রেস দেখা দিয়েছে। এবং যাদের এই লক্ষণগুলি মিজেলসের সাথে থাকে, তারা যদি খুব দ্রুততার সাথে চিকিৎসক অথবা হাসপাতালে শরণাপন্ন হয়, তাহলে আমার মনে হচ্ছে যে এই জিনিসটার চিকিৎসা হলে মর্টালিটি, যে মৃত্যুর হারটা অনেকাংশে কমে আসবে। সাম্প্রতিক সময়ে আমরা দেখছি যে ভ্যাকসিনেশন প্রোগ্রামগুলো শুরু হয়েছে সারা দেশে, বিভাগীয় শহরগুলোতেও, এবং বলা হচ্ছে সরকার পক্ষ থেকে যে 90% অলরেডি কাভারেজ হয়ে গেছে। তাহলে আউটব্রেকটা কতদিন পর্যন্ত মানে চলতে পারে এবং কখন গিয়ে শিশু মৃত্যুর হার খানিকটা কমে আসবে বলে আপনি মনে করছেন? সরকার একটা প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে, আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর এবং সারা বাংলাদেশের চিকিৎসকদের সমন্বয়ে, যেহেতু একটা প্রাদুর্ভাব দেখা দিয়েছে, কিভাবে দ্রুততার সাথে মোকাবেলা করা যায় সমাধান করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ভ্যাকসিনেশন কিন্তু অলমোস্ট 90%-এর উপরে কাভার হয়েছে। যেহেতু ভ্যাকসিনেশন কাভার হয়েছে, পাশাপাশি ভিটামিন এ ক্যাপসুল দেওয়া হচ্ছে, তাদের যে ইমিউনিটি আছে সেটা ইমিউনিটিটা এখন ডেভেলপ করবে। ইউজুয়ালি দেখা যাচ্ছে যে 2 to 3 উইকস পরে ইমিউনিটিটা ডেভেলপ করে যায়। সেই ক্ষেত্রে মিজেলস হলেও যে মর্টালিটি আছে সেটা হবে না, এবং মিজেলসের দেখা যাবে যে আউটব্রেকও অনেকাংশে কমে আসবে। তো আমরা আশা করি যে আগামী 2-3 সপ্তাহ পরে হয়তো বা আমরা একটা সুফল পাবো। আমরাও চাই যে এই প্রাদুর্ভাবটা কমে আসুক। মৃত্যু কোনো সময়ে কারোর জন্য কাম্য না, নিঃসন্দেহে। যদি এটা প্রিভেন্টেবল হয়। আমার মনে হয় যে সরকার প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে এবং এটা অব্যাহত থাকলে আমরা এটাতে সফল হব। নিঃসন্দেহে। এবং আমরা এই জায়গাটাতে অবশ্যই আস্থা রাখতে চাই সরকারের প্রতি, সরকারি মহলে প্রত্যেকটি ব্যক্তির প্রতি। না, অবশ্যই আস্থা রেখে আমাদের এগিয়ে যেতে হবে। নিঃসন্দেহে। স্যার, একটু জানতে চাই যে এই যে হামে আক্রান্ত হচ্ছে শিশুরা, অনেকের তো নিউমোনিয়া আক্রান্ত হচ্ছে, আপনি বলছিলেন নিউমোনিয়া একটা কমপ্লিকেশন। নিউমোনিয়া কিন্তু মানে অন্যান্য সময়েও অনেক প্রচলিত একটা মানে এক জনস্বাস্থ্য একটি সমস্যা। নিউমোনিয়া সম্পর্কে একটু জানতে চাই, আসলে নিউমোনিয়া আক্রান্তের ঝুঁকিতে কারা রয়েছে, যে কোনো ব্যক্তি নাকি বিশেষ কোনো ব্যক্তিরা? না না, বিশেষ কয়েকটা জিনিস আছে আপনার। প্রথম হলো নিউমোনিয়া কমন বলে যে টু এক্সট্রিম অফ লাইফ, মানে একটা বাচ্চা অবস্থায় আর একটা বয়স্ক অবস্থায়, এটা হলো যে তারা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে। 2 নাম্বার হলো যে আমরা বলি কিছু প্রিডিসপোজিং ফ্যাক্টর আছে, মানে যেগুলি থাকলে তার নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কারণ নিউমোনিয়া হলো লোকালি লাং প্যারেনকাইমার একটা ইনফেক্টিভ একটা স্টেট। তো দেখা যাচ্ছে যে বিশেষ করে যারা স্মোকিং করে, যারা অ্যালকোহলিক, যারা এল্ডারলি, যাদের প্রি এক্সিস্টিং লাং ডিজিজ আছে, অনেকের সিওপিডি, ব্রঙ্কিয়েক্টিসিস আছে তাদের, যারা দেখা যাচ্ছে যে একটা ড্রাগ আছে স্টেরয়েড, তারা যদি ইউজ করে তাদের, তারপরে ডায়াবেটিস যাদের থাকে, তারপরে এইচআইভি যাদের থাকে, এবং ইভেন যাদের ইনফ্লুয়েঞ্জা এবং মানে ভাইরাল ডিজিজগুলি থাকে, তাদেরও পরবর্তীতে নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা থাকে। তো সুতরাং টু এক্সট্রিম এবং এই প্রিডিসপোজিং ফ্যাক্টরগুলি থাকলে নিউমোনিয়া হওয়ার ঝুঁকিটা বেশি থাকে। একটু জানবো যে নিউমোনিয়া হয়েছে কিনা কিভাবে বুঝবে একজন ব্যক্তি, বিশেষ করে বয়োজ্যেষ্ঠরা আমরা দেখি খুব হামেশাই নিউমোনিয়া আক্রান্ত হয়ে যাচ্ছে, 60 ঊর্ধ্ব 50 ঊর্ধ্ব। আসলে বোঝার উপায় কি? নিউমোনিয়াকে আমরা বলি যে নিউমোনিয়া যাদের হবে, প্রথমে দেখা যাবে যে তার 1-2 দিন হাই গ্রেড, মানে অনেক বেশি জ্বর থাকে। জ্বরের সাথে কিছু রেসপিরেটরি সিমটম থাকে, ধরেন কাশি আছে, প্রথমে একটু শুকনো কাশি, কাশি দিতে কষ্ট হচ্ছে, পরবর্তীতে কফ বের হচ্ছে, কফের কালার চেঞ্জ হয়ে যাবে এবং অনেকের কফের সাথে রক্ত যেতে পারে। 3 নম্বরে যেটা হবে যে তাদের চেস্ট পেন, আমরা বলি এটা প্লুরাইটিক টাইপ, সে যখন শ্বাস নিবে বা কাশি দিবে তখন দেখা যাবে যে তার বুকের একটা অংশে ব্যথার জন্য সে পূর্ণাঙ্গভাবে শ্বাস নিতে পারছে না বা কাশি দিতে পারতেছে না, চেস্ট পেন হবে। আরেকটা জিনিস হলো যে আরেকটু অ্যাডভান্স থাকলে তার শ্বাসকষ্ট হবে। এবং এই সিমটমগুলি যদি থাকে তখনই আমরা বলবো চিকিৎসকের শরণাপন্ন হতে। এবং শরণাপন্ন হলে আমরা প্রথমে যে জিনিসটা একটা চেস্ট এক্সরে করি, চেস্ট এক্সরে করলে আমরা দেখা যাচ্ছে এটাকে আমরা মেডিকেলি কনসোলিডেশন বলি, যে তার এফেক্টেড জায়গাটায় এক্সরেতে বেশি উঠেছে। তখনই আমরা ধরে নিই যে তার সিমটম
এবং যদি রেডিওলজি দুইটার কম্বিনেশন থাকে তখন আমরা ধরে নিই যে তার নিউমোনিয়া হয়েছে। আচ্ছা, তো এই যে শনাক্ত হয়ে গেল নিউমোনিয়া আক্রান্ত হবার পরে আসলে সবাইকে তো হাসপাতালে থাকা জরুরি নয়, কোন ক্ষেত্রে বাসায় থেকে চিকিৎসা সেবা চালিয়ে যেতে পারবে এবং কখন আপনারা হাসপাতালে যাওয়ার পরামর্শ দিয়ে থাকেন? এটা মেডিকেলি যে আমাদের একটা স্কোরিং সিস্টেম আছে, আমরা স্কোরিং করে করি। যাদের মাইল্ড থাকে যে আমরা 3টা ভাগে ভাগ করি, যে তারা বাসায় চিকিৎসা নেবে না হসপিটালের অবজারভেশনে বা হসপিটালে শর্ট স্টে করে চিকিৎসা নেবে, অথবা তাদের হসপিটালে ভর্তি বা আইসিইউতে নিতে হবে। এটা স্কোরিং আমরা বিশেষ করে দেখি যে কার্ভ 65 বলে, কারোর একটা বলি যে আমরা যদি কনফিউশন লেভেল থাকে একটা থাকে, তারপরে দেখা যাচ্ছে আমরা রক্ত পরীক্ষা করে ইউরিয়াটা যদি বেশি থাকে, রেসপিরেটরি রেট যদি 30-র বেশি থাকে, প্রেশার যদি 90-র নিচে থাকে, তখন এগুলির থেকে আমরা 0, তারপরে 1 to 2, 3 অ্যান্ড অ্যাবভ এগুলি করে আমরা স্কোরিং সিস্টেম করে তাদেরকে আমরা ভাগ করে আমরা দেই অ্যাকর্ডিংলি বাসায় চিকিৎসা অথবা হসপিটালে, ইভেন আমরা তাৎক্ষণিকভাবে আইসিইউতেও পাঠিয়ে দেই তাদেরকে চিকিৎসা করার জন্য। একটু জানবো যে এই সমস্ত ব্যক্তিরা দেখা যায় যে বডি ইমিউনিটি অনেক কম থাকে বেশিরভাগ নিউমোনিয়া আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে, এবং বারবার অ্যাটাক করছে। একবার হসপিটাল থেকে সুস্থ হয়ে বাসায় এলো এবং 1 মাস 2 মাস অন্তর আবার গিয়ে হাসপাতালে ভর্তি হতে হচ্ছে, কারণ বারবার নিউমোনিয়া অ্যাটাক করছে তাদের। একটু জানতে চাই কি কারণে এদের বারবার নিউমোনিয়া অ্যাটাক করে এই সমস্ত রোগীদের ক্ষেত্রে, এবং এটি প্রতিরোধে আসলে করণীয় কি? নিউমোনিয়া হলো যে আমরা তো কিছু বললাম যে কারণগুলি, যাদের এই প্রিডিসপোজিং ফ্যাক্টরগুলি থাকে তাদের নিউমোনিয়া হওয়ার চান্স থাকে, এবং সেই ক্ষেত্রে আমরা বলি যে নিউমোনিয়া হতে পারে, যা বাট নিউমোনিয়ার সিভিয়ারিটি বা ইনভেসিভনেস বা আমরা মৃত্যুর ঝুঁকি কমানোর জন্য যাতে নিউমোনিয়া হলে সহনীয় পর্যায়ে থাকে, সেটার জন্য কিন্তু আমরা ভ্যাকসিনেশনের অ্যাডভাইস করে থাকি। ভ্যাকসিন নিলে নিউমোনিয়া হবে না সেটা মিন করে না, বাট নিউমোনিয়া হলে তার ভয়াবহতাটা কম হবে। সেই জন্য আমরা বলি যে নিউমোকক্কাল ভ্যাকসিন আছে আমাদের দেশে, 2টা স্ট্রেংথের ভ্যাকসিন পাওয়া যায়। একটা বলি যে PCV13 আর একটা বলি যে নিউমোকক্কাল পলিস্যাকারাইড 23 ভ্যাকসিন। এটা যদি এই ভ্যাকসিনগুলো যদি আমরা দিই, তাদের সেই ক্ষেত্রে নিউমোনিয়া হলেও নিউমোনিয়াতে মৃত্যুর ঝুঁকি এবং হসপিটালাইজেশনের ঝুঁকি অনেকাংশে কমে যায়। খুবই একটা গুরুত্বপূর্ণ তথ্য। আমার মনে হয় এই আলোচনার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট তথ্য এটাই যে যারা একটু ইমিউনো কম্প্রোমাইজ, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, বিভিন্নভাবে ফুসফুসের প্রদাহজনিত জটিলতায় ভুগছে, তারা যদি এই দুটো ভ্যাকসিন নিয়ে নেয় অন্তত কিছুদিনের জন্য, 1 বছর 2 বছরের জন্য হলে সুরক্ষিত থাকবে। স্যার, এই ভ্যাকসিনগুলোর ব্যাপারে অনেকে জানে না, মানে কতদিন অন্তর অন্তর নিতে হবে, কোন বয়স থেকে শুরু করা জরুরি? নিউমোনিয়ার ভ্যাকসিন যেটা সেটা লাইফ লং এর জন্য, আচ্ছা। কিন্তু আমরা ইউজুয়ালি বলি যাদের কোনো কোমরবিডিটি নাই, ধরেন কারোর অ্যাজমা নাই, সিওপিডি নাই, হার্ট ফেলিওর নাই, ডায়াবেটিস নাই, তাদের আমরা বলি যে 50 এবং তার পরবর্তীতে ভ্যাকসিন নেওয়ার জন্য। আচ্ছা। 50 বছরে একটা কনজুগেট ভ্যাকসিন দেই, এর 1 বছর পরে আমরা দেখা যাচ্ছে যে একটা পলিস্যাকারাইড ভ্যাকসিন দেই। এই 2টা ভ্যাকসিন যদি আমরা তাদেরকে দেই, তাহলে দেখা যাচ্ছে যে তার লাইফ লং একটা ইমিউনিটি থাকছে। তারপরে পাশাপাশি অন্য যাদের আপনার বিভিন্ন কোমরবিডিটি থাকে, ইমিউনো কম্প্রোমাইজ থাকে, যেমন যাদের ইমিউনো কম্প্রোমাইজ থাকে তাদের আমরা যখনই ডায়াগনোসিস করি, ডায়াগনোসিসের পরে দেখা যাচ্ছে কনজুগেট ভ্যাকসিন দিয়ে দেয়। যেমন যারা HIV থাকে, অথবা দেখা যাচ্ছে যে কোনো ড্রাগ নিচ্ছে, ক্যান্সার হয়েছে, ক্যান্সারের কারণে, কারণ ক্যান্সারের কারণে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, ক্যান্সারের ড্রাগসের কারণেও রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, তখন আমরা যখনই ডায়াগনোসিস হয় তখনই আমরা PCV ভ্যাকসিন দেই, এবং এর 8 সপ্তাহ পরে বলি যে একটা পলিস্যাকারাইড ভ্যাকসিনের জন্য, তারপরে আবার 5 বছর পরে এভাবে নেওয়ার জন্য আমরা বলি। এই যে স্যার একটা ধারাবাহিক প্রক্রিয়া, ভ্যাকসিনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে কিনা এই শঙ্কার জায়গা থেকে অনেকে কিন্তু ভ্যাকসিন গ্রহণ করতে চায় না। না, কোভিড ভ্যাকসিনের পর আমাদের একটা চমৎকার অভিজ্ঞতা, যে কোনো রোগ হলে এখন ওরা কোভিডকে দায়ী করে, যে আমার আগে শ্বাসকষ্ট ছিল না, আমার ঠান্ডা ছিল না, অ্যালার্জি ছিল না, আমার কোভিড হয়েছে, কোভিডের ভ্যাকসিন দেওয়ার পরে আমার এইগুলি হয়েছে। একটা এগুলো কথা কি আসলে যৌক্তিকতা রয়েছে? মানে খুব একটা যৌক্তিক না, হয়তো
তার আগে ছিল না, এখন সিমটম দেখা দিচ্ছে। বাট আমরা যে নিউমোনিয়ার ভ্যাকসিন দেই এগুলিতে ভেরি মিনিমাম সাইড ইফেক্ট। এগুলি যাদের অ্যালার্জেন থাকে তাহলে সেই ক্ষেত্রে একটা হাইপার সেন্সিটিভিটি, অ্যালার্জেন না মিনস হাইপার সেন্সিটিভিটি যদি না থাকে, কারণ এটা অ্যাক্টিভ ভ্যাকসিন না, তা লাইভ ভ্যাকসিন না, তো সুতরাং তার জটিলতা হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তো সুতরাং আমি মানে বলবো যে যারা একটু 50 ঊর্ধ্ব আছে, যাদের বিভিন্ন ডিজিজ আছে, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তারা চিকিৎসকের শরণাপন্ন হয়ে নিউমোনিয়ার ভ্যাকসিনেশন নেওয়া উচিত। স্যার, পাশাপাশি ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনের কথা আপনি বলছিলেন, এটা কখন থেকে শুরু করতে পারবে, কোনো নির্দিষ্ট বয়স সীমা রয়েছে কিনা, এবং আরেকটি প্রশ্ন থাকবে যে কতদিন অন্তর অন্তর ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনটা নেওয়া জরুরি? ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন আপনারা জানেন যে আমরা ইনফ্লুয়েঞ্জা যে ভাইরাস আছে, ইনফ্লুয়েঞ্জার এগেইনস্টে আমরা ভ্যাকসিনটা নেওয়া হয়। এগুলি বিশেষ করে যাদের অ্যাজমা থাকে তারা ইনফ্লুয়েঞ্জা দ্বারা আক্রান্ত হয়ে দেখা যাচ্ছে যে আপনার এক্সাজারবেশন মানে কন্ট্রোল কমে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপরে যারা সিওপিডি রোগী থাকে, যারা ঠান্ডার রোগী থাকে, তাদেরকে আমরা বলি ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন যে কোনো বয়সে আপনার নেওয়া যায়, এবং সেটা আমরা বলি যে 1 বছর পর পর এটা নেওয়ার জন্য। আপনি তো বললেন নিউমোনিয়া ভ্যাকসিন নেওয়ার কথা, কিন্তু লাইফস্টাইলে কি কোনো মডিফিকেশন আনার পরামর্শ দেবেন? হ্যাঁ, লাইফস্টাইলে মডিফিকেশন আছে, যারা স্মোকার আছে। আমরা নিউমোনিয়াতে আমরা 3 ধরনের নিউমোনিয়া বলি। একটা বলি যে কমিউনিটি অ্যাকোয়ার্ড, মানে যাদের এটা আমরা যারা কমিউনিটিতে বাস করি যখন নিউমোনিয়াটা হয়। আরেকটা বলি হসপিটাল অ্যাকোয়ার্ড, মানে হসপিটালে ভর্তি হওয়ার 2 দিন পরের থেকে যখন নিউমোনিয়া হবে, এটা হলো হসপিটাল অ্যাকোয়ার্ড। আরেকটা বলি নিউমোনিয়া ইন ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, বিশেষ কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, তাদেরকে বলি। তো সেগুলি আমরা ভাগ করি। আমাদের যে জীবাণুগুলি আছে, জীবাণুর ভিন্নতা থাকে, সুতরাং আমরা যখন ট্রিটমেন্ট দেই কিছু জীবাণুকে টার্গেট করে দেয়, যে আমরাকে অ্যান্টিবায়োটিক লাগে, মেজরিটি দেখা যাচ্ছে ব্যাকটেরিয়াল ভাইরাল হয়। সেই ক্ষেত্রে আমরা বলি এম্পিরিক্যাল ট্রিটমেন্ট। একটা নিউমোনিয়া হলো, সে যদি কমিউনিটি থেকে আসে আমি তার জন্য এক ধরনের অ্যান্টিবায়োটিক সিলেক্ট করব। সে যদি হাসপাতালে নিউমোনিয়া ডেভেলপ করে তার জন্য এক ধরনের অ্যান্টিবায়োটিক সিলেক্ট করব। যে ইমিউনো কম্প্রোমাইজ থাকে, যখন রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, তখন দেখা যায় যে শরীরে কিছু জীবাণু আছে, এগুলিকে আমরা অপরচুনিস্টিক জীবাণু বলি, বা কিছু রেয়ার আছে, এগুলি সচরাচর হয় না। এই সময় আনকমন আছে যেগুলি সচরাচর দেখা যায় না। এই জীবাণুগুলোর দ্বারা তাদের নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তখন আমরা সেইগুলিকে কাভার করে আমরা তাদের মানে চিকিৎসার প্রোটোকল সাজিয়ে থাকি। একটু জানতে চাইবো যে নিউমোনিয়া এবং অ্যাজমার মধ্যে বেসিক ডিফারেন্সটা কি আসলে? নিউমোনিয়া অ্যাজমার মধ্যে ফার ডিফারেন্স আছে বেসিক, তবে যারা অ্যাজমা রোগী তাদের নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা বেশি থাকে, কারণ আমরা জানি যে অ্যাজমার একটা চিকিৎসার একটা অংশ হলো যে স্টেরয়েড, মেইন ট্রিটমেন্ট হলো স্টেরয়েড। তো যখন বারবার স্টেরয়েড নেয় তার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, তখন তার নিউমোনিয়া হয়। অ্যাজমা এবং নিউমোনিয়ার যে বেসিক ডিফারেন্স হলো, অ্যাজমা আমরা বলি যে একটা মাল্টিফ্যাক্টোরিয়াল ডিজিজ, তার জেনেটিক কম্পোনেন্টও থাকে, যার মধ্যে এনভায়রনমেন্টাল এক্সপোজারও থাকে, দুইটার কম্বিনেশনে হয়, এবং এটা যে কোনো বয়সে হতে পারে। এবং তাদের যে প্রধান উপসর্গগুলি থাকে, তাদের আমরা বলি কাশি থাকে, শ্বাসকষ্ট থাকে, বুকে আওয়াজ থাকে, বুকে চাপ অনুভব হয়। এই 4টা বলি যে আমরা কার্ডিনাল সিমটম অ্যাজমার থাকে। এবং তাদের একটা ফ্যামিলি হিস্ট্রি থাকে, ফ্যামিলিতে অ্যাজমা অথবা অ্যালার্জির হিস্ট্রি থাকে। পাশাপাশি তাদের আরও কিছু শরীরে কনকমিটেন্ট কন্ডিশন থাকে। তাদের দেখা যায় যে আমরা বলি যে অ্যালার্জিক কনজাংটিভাইটিস, চোখ লাল হয়, চোখ দিয়ে পানি পড়ে, অ্যালার্জিক রাইনাইটিস, নাক দিয়ে পানি, হাঁচি, নাক বন্ধ, অ্যাটোপিক ডার্মাটাইটিস। এই যে সমস্যাগুলো, এগুলো কি অ্যাজমার কারণে বেড়ে যাচ্ছে নাকি? এটা অ্যাজমার সাথে অ্যাসোসিয়েটেড থাকে। যাদের এই কন্ডিশনগুলি থাকবে শ্বাসকষ্টের সাথে, তাদেরকে আমরা অ্যাজমা হিসাবে শনাক্ত করব। এবং তারা দেখা যাচ্ছে যে অনেকদিন ভালো আছে, হঠাৎ করে তার আক্রমণ হচ্ছে, অ্যাটাক হওয়ার পর সে 10 দিন 14 দিন খারাপ আছে, আবার ভালো হয়ে যাবে। মানে এটা হলো যে তার ডিজিজটা কন্ট্রোল হয়ে গেল। অপরপক্ষে নিউমোনিয়া হলো যে জীবাণুযুক্ত,
তার নিউমোনিয়াতে অবশ্যই জ্বর থাকে, শুরুতে একটা জ্বর থাকবে, হাই ফিভার থাকবে, কাশি থাকবে, বুক ব্যথা থাকবে এবং একটা পর্যায়ে দেখা যাবে তার শ্বাসকষ্ট হতে পারে। যখন শ্বাসকষ্ট হয়, বিশেষ করে আমরা বলি যখন কমপ্লিকেশন ডেভেলপ করে যায় তখন শ্বাসকষ্টের সম্ভাবনা থাকে। কমপ্লিকেশন নিউমোনিয়ার কারণে ফুসফুসে পানি জমে যায়, পুজ জমে যায়, ফোড়া হয়ে যায়, রেসপিরেটরি ফেইলিউর হয়ে যায়, আমরা একটা মানে কন্ডিশন বলি এআরডিএস হয়ে যায়, তখন দেখা যায় যে তার অক্সিজেন স্যাচুরেশন কমে যাচ্ছে, তার শ্বাসকষ্ট হয়ে যাচ্ছে এবং এটা একটা শর্ট টাইমের। তো সুতরাং অ্যাজমা নিউমোনিয়া অনেকাংশে সেপারেট করা সম্ভব। স্যার, এই যে অ্যাজমা আক্রান্ত হচ্ছে এবং নির্দিষ্ট সময় পরে গিয়ে সুস্থ হচ্ছে, কিন্তু ওই সময়টিকে কিভাবে তারা সুস্থ থাকতে পারে সময়টিতে, এ বিষয়ে বিস্তারিত জানবো যে অ্যাজমা নিয়ন্ত্রণে করণীয় বিষয়গুলো কি। তবে সময় হয়েছে একটা ছোট্ট বিরতির এবার। প্রিয় দর্শক, জিসকা ফার্মা নিবেদিত পিউলি মেডিকেল 24 অনুষ্ঠান থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি জিসকা ফার্মা নিবেদিত পিউলি মেডিকেল 24 অনুষ্ঠানে। সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরিফ এবং আমার সাথে আছেন ডাক্তার গোলাম সারোয়ার। স্যার, বিরতির পর আবারও স্বাগত আমাদের আজকের আয়োজনে। বিরতির আগে যেমনটি বলছিলাম যে অ্যাজমা আক্রান্ত হচ্ছে সারা দেশে এত ব্যক্তি যারা ইমিউনো কম্প্রোমাইজ, যাদের মধ্যে আসলে অ্যাজমা আক্রান্তের ঝুঁকি খানিকটা বেশি। একটু জানতে চাই যে তারা আসলে কিভাবে নিয়ন্ত্রণ করবে অ্যাজমাকে, নিয়ন্ত্রণে করণীয় বিষয়গুলো কি কি রয়েছে? অ্যাজমার যেটা আমরা বলি যে আমরা পেশেন্ট কাউন্সিলিংয়ে বলি যে এটা কিউরেবল না বাট কন্ট্রোলেবল, এবং যখন সে কন্ট্রোল রাখবে সে সুস্থ মানুষের মতোই সে থাকবে, তার যে কোনো রোগ আছে বুঝতে পারবে না। আমরা তিনটা ভাগ করি, একটা ওয়েল কন্ট্রোল, একটা পোরলি কন্ট্রোল, আর একটা বলি যে আনকন্ট্রোল ডিজিজ। তো তার সুস্থ থাকার জন্য অ্যাজমা যেটা আছে, যাতে তার অ্যাটাক কম হয়, তার প্রিভেনশনের জন্য আমরা কিছু জিনিস বলে নিই। যে একটা হলো যে অ্যাজমা আমি শুরুতে বলেছি জেনেটিক প্লাস এনভায়রনমেন্টাল, তাদের কিছু ট্রিগার ফ্যাক্টর থাকে। ট্রিগার ফ্যাক্টর আছে যে কিছু কিছু বস্তু আছে যেটা সাধারণ মানুষকে কোনো এফেক্ট করে না, বাট যারা অ্যাজমাটিক তাদেরকে এফেক্ট করে। যেমন আপনারা আমাদের বাসার মধ্যে আছে যে বাসার মধ্যে যারা বিড়াল বা লোমশ প্রাণী পালে, যারা মশার কয়েল ইউজ করে, যারা মশার স্প্রে ইউজ করে, তারপরে মহিলারা দেখবেন যখন রান্না করার জন্য চুলার মধ্যে মশলা দিতে যায় তখন, তারপরে দেখা যাচ্ছে ঝাড়ু দেওয়ার সময় যে ধুলাগুলি থাকে, বিছনার চাদর ঝাড়ুর সময়, তারপরে পুরানো কাগজ পুরানো কাপড় বের করার সময়, তখন বাসার মধ্যে যদি কার্পেট থাকে সেই কার্পেট থেকে আসে। তারপরে এর মধ্যে এর বাইরেও আছে যে আপনার বিভিন্ন ধরনের ফুলের রেণু, তারপরে ঘাস, তারপরে কিছু আছে সিজনাল চেঞ্জের সাথে রিলেটেড থাকে, কিছু আছে টেম্পারেচার চেঞ্জের সাথে রিলেটেড থাকে, এক্সারসাইজের সাথে রিলেটেড থাকে। তো সুতরাং তারপরে অনেকে পারফিউম ইউজ করে, এটার সাথে স্মোকিংয়ের সাথে রিলেটেড আছে, কিছু ফুড হ্যাবিটের সাথে রিলেটেড আছে। যারা অ্যাজমা বা অ্যাটোপিক তাদের প্রত্যেককে একই ধরনের বস্তুতে তারা আক্রান্ত হবে না, সে নিজে বুঝতে পারবে যে তার কোনটাতে সমস্যা। তো আমরা মানে এক একজনের ক্ষেত্রে অ্যাজমা বেড়ে যাওয়ার পিছনে কারণগুলো এক এক রকম, সবার ক্ষেত্রে এক রকম নয় বিষয়টি। তো তার সে মানে স্পেসিফিক ট্রিগার ফ্যাক্টরটা যদি অ্যাভয়েড করে একটা। সেকেন্ড, আমরা কিছুক্ষণ আগে আলোচনা করেছি যে ভ্যাকসিনেশন, কারণ অ্যাজমার অ্যাটাকগুলি প্রায় দেখা যাচ্ছে ভাইরাল ইনডিউস, ভাইরাল ইনফেকশন দ্বারা অ্যাজমার অ্যাটাকগুলি হয়। তো সেই ক্ষেত্রে যদি ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন দেয় সেই ক্ষেত্রে একটা হতে পারে এগুলি। তারপরে থার্ড হলো যে আমরা যে ড্রাগগুলি দেই, আমরা মেডিকেশনগুলি দেই, মেডিকেশনগুলি যদি প্রপারলি ইউজ করে তাহলে আমার মনে হয় যে জিনিসটা কন্ট্রোলটা ভালো থাকবে। একটু জানতে চাই যে মেডিসিন দেওয়ার কথা পরামর্শ দিচ্ছেন, অবশ্যই একজন রেসপিরেটরি মেডিসিন স্পেশালিস্ট এই পরামর্শটি দেবেন যে কী কী ধরনের মেডিসিন খেতে হবে, কোনগুলো খেয়ে নিয়ন্ত্রণে থাকতে পারবে। কিন্তু যখন ইনহেলার ব্যবহারের পরামর্শ দিয়ে থাকে, রোগীর অনেক বেশি আতঙ্কিত হয়ে যায় যে ইনহেলারটি হয়তো আমার শরীরের জন্য ক্ষতিকারক। আপনি আসলে বিষয়গুলোকে কিভাবে দেখছেন?
না, অবশ্যই এটা আমরা তো রেসপিরেটরি প্র্যাকটিস করি, আমাদের কাছে এই সমস্ত রোগী বেশি আসে। আমরা যখন প্রথমে অ্যাজমা বলি সে কিন্তু ঘাবড়িয়ে যায়। তো প্রথমে যেটা আমাদের উচিত, আমরা রোগটা সম্পর্কে তাকে একটু ধারণা দেওয়া যে অ্যাজমা কী ধরনের রোগ, এটাতে আপনি কতটুকু ভালো থাকবেন, কতটুকু খারাপ হবেন। প্রথমে যেটা আমি দর্শকদেরকেও বলি, অ্যাজমা হলে আতঙ্কিত হওয়ার কিছু নাই, কারণ এটা কন্ট্রোলেবল ডিজিজ এবং সে সুস্থ স্বাভাবিক থাকে এবং সে খেলাধুলা, সাঁতার সব কিছু তার দৈনন্দিন কার্যগুলি করতে হবে, কিন্তু এটার জন্য তাকে গুড কন্ট্রোল রাখতে হবে। গুড কন্ট্রোলের জন্য অ্যাজমার যে মেডিকেশনগুলি আছে, মেডিকেশনগুলি কিছু মডিফিকেশন হয়েছে। আগে আমরা যখন শুরুতে ছিলাম তখন দেখা যাচ্ছে মেজরিটি ওরাল ড্রাগ ছিল। ওরাল ড্রাগগুলির যে একটা সমস্যা ছিল, এদের সাইড ইফেক্ট বেশি ছিল এবং টক্সিসিটি ছিল। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে সারা ওয়ার্ল্ড ব্যাপী যে অ্যাজমার নিয়ন্ত্রণ আছে, জিনা গ্লোবাল ইনিশিয়েটিভ ফর অ্যাজমা, তো এখন ইনহেলার নিয়ে এসেছে। ইনহেলার হলো যেই মেডিকেশনগুলি আমরা ইনহেল করে নিব, এটা সরাসরি রেসপিরেটরি ট্র্যাক্টে চলে যাচ্ছে, মিনিমাল মেডিকেশন যাচ্ছে, লেস সাইড ইফেক্ট থাকছে এবং ম্যাক্সিমাম ব্রঙ্কোডাইলেটর অথবা স্টেরয়েডের ইফেক্ট ম্যাক্সিমাম হচ্ছে। মানে আমি অল্প ড্রাগ দিয়ে অধিক কাজ পাচ্ছি। এবং আপনি জানেন যে অ্যাজমা, ডায়াবেটিস, প্রেশার, তাদের দেখা যাচ্ছে যে সার্বক্ষণিক একটা চিকিৎসার মধ্যে থাকতে হয়। বাট অ্যাজমার ক্ষেত্রে যেটা আমরা করি যে আমরা ইনিশিয়াল ট্রিটমেন্ট থেকে যদি সে 3 থেকে 6 মাস তার ডিজিজটা ওয়েল কন্ট্রোল থাকে, আমরা কিন্তু ডোজ মডিফিকেশন করে, রিডাকশন করে আমরা আলটিমেটলি চিকিৎসা টার্মিনেট করে দেই। আমরা বলি যে আপনি যতক্ষণ সুস্থ আছেন এইভাবে থাকেন, যখনই আবার প্রবলেম হবে তখন আমরা শুরু করি। যখনই আমরা ইনহেলার দিতে যাই তখনই একটা হলো যে প্রথম অ্যাজমা শুনলে আতঙ্কিত হয়, সেকেন্ড ইনহেলার অনেকের ধারণা আছে এটা মনে হয় শেষ চিকিৎসা। 2 নাম্বার ধারণা আছে এটা যদি একবার নেওয়া শুরু করি আর মনে হয় কখনো ছাড়া যাবে না। বাট এগুলি ঠিক ধারণা নয়। অ্যাজমার এখন আমরা বলি যে যাদের স্টেপ কেয়ার ম্যানেজমেন্টে 1 থেকে আমরা ইনহেলার অকেশনাল ইউজ করার জন্য, যখনই সিমটম হবে তখনই নেওয়ার জন্য, এবং নিলে যেটা হবে যে তার অ্যাজমার যে সিমটমগুলি আছে সেগুলি কন্ট্রোল হয়ে যাবে। এবং আমি তো বললাম যে এর ইতিবাচক দিকে অনেক বেশি এবং ছাড়ার দিকটাও, আমরা যদি একটা লোক সুস্থ থাকে, যদি 3 মাস অয়েল কন্ট্রোল থাকে, কেন আমি তাকে ড্রাগ কন্টিনিউ করব? আমরা তখন ড্রাগ আমরা ছেড়ে দিই। সুতরাং এইগুলি নিয়ে আতঙ্কিত। এবং কিন্তু এই জায়গাটাতে আমাদের বেশিরভাগ রোগীরা যেটা করে যে নিয়মিত ফলো আপ করে না চিকিৎসকের কাছে গিয়ে। ওই একটা প্রেসক্রিপশন হয়েছিল হয়তো বা 1 বছর 2 বছর আগে, যখনই অ্যাটাক হচ্ছে ওই গিয়ে মেডিসিনটা খাচ্ছে অথবা ওই ইনহেলারটা ব্যবহার করছে, কিন্তু অন্য সময় একদমই বন্ধ রাখছে। এটা কি ডিজিজটাকে কোনোভাবে অ্যাগ্রিভেট করতে পারে? না, অ্যাগ্রিভেট করে, শুধু সে খায় না। এবং আমাদেরকে কেউ কেউ এসে বলে যে আমার যখন আত্মীয়রা হয়, আমি এই প্রেসক্রিপশনটা দিয়ে দিই যে তুমি এটা ফলো করো। কমন চিত্র আমাদের দেশে, কমন চিত্র। এবং তারা মনে করে যে 7 দিন 10 দিন খাওয়ার পর অ্যাজমা যখন একটা কন্ট্রোল হয়ে যায়, অন্য রোগের মতো মনে করে যে সে ভালো হয়ে গেছে। আসলে তার ডিজিজটা কন্ট্রোল হয়েছে, এটাকে ধরে রাখতে হবে। আমরা বলি অ্যাচিভ অ্যান্ড মেনটেন। অ্যাজমার চিকিৎসার উদ্দেশ্য থাকে প্রথমে ডিজিজটা কন্ট্রোল করা এবং এটাকে মেনটেন করে নিয়ে যাওয়া। তো সুতরাং আমরা যেভাবে ডোজ রিডাকশন করব, কোনটার পর কোনটা বন্ধ হবে, তারা তো এটা জানবে না। তো সুতরাং দেখা যাবে যে তারা সেটা সঠিকভাবে ফলো না করার জন্য তাদের সিমটমগুলি থেকে যাচ্ছে। সেকেন্ড আরেকটা ইস্যু হয় যখন যে শ্বাসকষ্ট তো হাঁপানি না, আরো অনেক কারণে শ্বাসকষ্ট হতে পারে। একটা হার্ট ফেলিওরের রোগীকে যদি আমি স্টেরয়েড দিয়ে দেই, অ্যাজমার মেডিকেশন দিয়ে দেই, তার তো হার্ট ফেলিওর অ্যাগ্রাভেট করবে। তো সুতরাং এটা উচিত না। যখনই শ্বাসকষ্ট হয় চিকিৎসকের শরণাপন্ন হয়ে তার শ্বাসকষ্টর কারণ জেনে এবং সেইটার যদি সঠিক চিকিৎসা নেয়, সেই ক্ষেত্রে তার আউটকামটা ভালো হবে। নিঃসন্দেহে খুবই চমৎকার বলেছেন। একদম শেষ দিকে আছি, জানতে চাই যে আসলে অ্যাজমা থেকে অনেকে দেখা যায় দীর্ঘমেয়াদী ফুসফুসের সংক্রমণ জনিত জটিলতায় ভুগে, সিওপিডি আক্রান্ত হয়ে যায় অনেকে।
অনেকের অ্যাজমা নেই, হঠাৎ করে সিওপিডিতে আক্রান্ত হয়ে গেছে, যেগুলোর কারণগুলো আসলে অভিন্ন। একটু জানতে চাই যে অ্যাজমা কিংবা সিওপিডি কিংবা শ্বাসতন্ত্রের প্রদাহ, প্রত্যেকটা জিনিসকে যদি আমরা প্রতিরোধ করতে চাই বা নিয়ন্ত্রণে রাখতে চাই, এটা তো আসলে কখনোই প্রতিরোধ করা সম্ভব নয়, নিয়ন্ত্রণে রাখা জরুরি। পরামর্শ কি থাকবে? সিওপিডির জন্য কিন্তু সিওপিডি আমরা বলি প্রিভেন্টেবল ডিজিজ। সিওপিডির কমন রিস্ক ফ্যাক্টর হলো স্মোকিং। তারপরে আরও কিছু আছে, যে এনভায়রনমেন্টাল পলিউশন আছে, তারপরে দেখা যায় যে জন্মগত লাংয়ের যাদের ত্রুটি থাকে, আবার কিছু জন্মগত ডিফেক্টও আছে, আমরা একটা বলি আলফা 1 অ্যান্টিট্রিপসিন ডিফিসিয়েন্সি। সুতরাং সেইগুলিতে যদি যাদের, বিশেষ করে অ্যাজমা সিওপিডির মধ্যে আমরা অ্যাজমা সিওপিডি ওভারল্যাপও আছে, আবার শুধু পিওরলি সিওপিডিও আছে। তো আমরা বলি যে সিওপিডি যেগুলি, যে আমরা বলি যে যাদের বয়স 40, তখন অ্যাজমা কিন্তু যে কোনো বয়সে হতে পারে, সিওপিডি দেখা যায় 40 বছর থেকে শুরু হয়। 2 নম্বরে যে সিওপিডির যে কমন সিমটম যেটা, এটা শ্বাসকষ্ট। শ্বাসকষ্টটা একটু ভিন্ন টাইপের। কেউ বলবে যে আমি একটু হাঁটলে, সিঁড়ি বাইলে হয়রান হয়ে যাই। এটা হলো যে তাদের কার্ডিনাল সিমটম। তাদের শ্বাসকষ্ট এবং অ্যাজমার চাইতে এটা একটু পৃথক, এবং এটা দেখা যাচ্ছে যে ডে বাই ডে এটা প্রগ্রেসিভ, মানে বেড়ে চলছে এবং পারসিস্টেন্ট, সারা দিন বা সব সময় কিছু না কিছু সমস্যা থাকছে। তো সুতরাং অ্যাজমার আর সিওপিডির সিমটমটা হচ্ছে এটা, যে ব্রেথলেসনেস, যেটা পারসিস্টেন্ট, প্রগ্রেসিভ থাকে এবং এক্সারশনাল থাকে, এটা থাকবে একটা। একটু জানতে চাই যে এই যে এত এত জটিলতা হচ্ছে, আমরা উপসর্গগুলো সম্পর্কে জানলাম, তার মানে এই উপসর্গগুলো থাকলে পেশেন্টকে ধরে নেওয়া জরুরি সিওপিডি হয়েছে বা কোনটা অ্যাজমা, কোনটা নিউমোনিয়া। এত এত প্রদাহ শ্বাসতন্ত্রকে ঘিরে, আমরা কখনো চাই না শ্বাসতন্ত্রটি আসলে সুরক্ষিত না থাক কিংবা জটিলতায় ভুগুক। পরামর্শ কি থাকবে প্রতিরোধে? প্রতিরোধের পরামর্শ একটা হলো যে আমরা মাস্ক ব্যবহার করব, সেকেন্ড হলো স্মোকিং কুইট করব, এটা যে ভেরি ইম্পর্টেন্ট। তারপরে হলো যে আমরা ভ্যাকসিনেশন নিব। তারপরে ক্ষেত্র বিশেষে যাদের রিস্ক ফ্যাক্টর বা ট্রিগার ফ্যাক্টর থাকে সেগুলি অ্যাভয়েড করব। তারপরে ফুসফুসের কিছু ব্যায়াম আছে, ব্যায়ামগুলি করব। যদি এগুলি করি এবং যে যখনই সিমটম হবে, আমরা সঠিক চিকিৎসকের শরণাপন্ন হয়ে চিকিৎসা নিব। আমরা যদি এগুলি করি, সেই ক্ষেত্রে দেখা যাবে যে আমরা ফুসফুসের যে কমন প্রবলেমগুলি আছে, নিউমোনিয়া, অ্যাজমা, সিওপিডি, টিউবারকুলোসিস আছে, লাং ক্যান্সার আছে, এগুলির থেকে আমরা অনেকাংশে মুক্তি পাবো বা ইয়ার থাকে। একদম আলোচনা শেষ প্রান্তে স্যার, আপনাকে আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবার জন্য। ধন্যবাদ আপনাকে, এবং আপনার মাধ্যমে যারা এতক্ষণ আমাদের প্রোগ্রাম দেখেছেন তাদেরকে ধন্যবাদ। প্রিয় দর্শক, যেমনটি বলছিলেন আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক, ধুলোবালি, দূষণ কিংবা ধূমপান থেকে নিজেকে সুরক্ষিত রাখতে পারলেই ফুসফুসের সংক্রমণগুলোকে অনেক মাত্রায় এড়িয়ে চলা যায়। তাই আসুন একটু নিজেকে সুরক্ষিত রাখবার ক্ষেত্রে অবশ্যই মাস্ক ব্যবহার করি এবং প্রত্যেকটি বিষয় থেকে নিজেকে একটুখানি সুরক্ষিত রাখি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চ্যানেল 24 এর সাথেই থাকুন।